স্বপন, হে স্বপন, ওঠ বাবা, ভোর হয়ে গেল তো। দেখো ছেলের কাণ্ড, হাটে যাবি না বাবা, ওঠ। দু তিনবার ডাকার পর ধরপড় করে উঠে বসলো স্বপন। কোন রকম হাত পা ধুয়ে সাইকেল নিয়ে সোজা হাটে। সারাদিন বেচা কেনার পর দুপুরে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে হিসাব নিকাশ কিছুটা সেরে চলে গেল পুকুরে। ভালো করে স্নান সেরে দুপুরে খাওয়া দাওয়া শেষে ভাত ঘুম লাগালো। বিকেলে ঘুম থেকে উঠে চা খেলো। চা খাওয়ার পর আবার সোজা চলে গেল আড্ডায়, গ্রামের শিব মন্দিরের দালানে। ওখানে ওর কিছু বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে ওর স্বভাব বিগড়েছে। তাস খেলা, ছাইপাশ গেলা ও শুরু করেছে। এই হলো স্বপনের রোজ নামচা। A true horror station. এতেই ওর বউ ভীষণ চটে আছে ওর ওপরে। প্রায় ওদের মধ্যে চলে ঝগড়াঝাটি। বউ অনেকবার শাসিয়েছে, তাতে কোনো রকম লাভ হয়নি। তাই বেশ কিছুদিন হলো বউ ওর 7 বছরের ছেলেকে নিয়ে চলে গেছে ওর বাপের বাড়ি, মানে বাতকুল্লার কাছাকাছি এক গ্রামে। এতে ক্ষতি অবশ্য স্বপনেরই। ঠিকঠাক সকালে ওঠা হয় না, হাটে যেতে রোজ দেরি হয়ে যায়, বেচাকেনাও বেশ কমে গেছে। ওর নিজের কাজে বেশ অনুতপ্ত, তবু কিছুতেই যেন নিজেকে শোধরাতে পারছে না। এভাবে দিন পার হতে থাকলো। রোজ রাতে ওরা গ্রামের রাস্তা ধরে রাত 9টা, 9:30, কখনো 10টায় বাড়ি ফিরত। কিন্তু আজ বেশ গা ছমছম করছে ওর। গ্রামের এত পরিচিত রাস্তাও যেন আজ অজানা মনে হচ্ছে। রাস্তাটা এই দিকটা বেশ ফাঁকা। রাস্তা পেরিয়ে ক্ষেতের আল ধরে এগিয়ে মাঠ পার করলেই সামনে একটা বড় পুকুর। পুকুর পার ধরে এগিয়ে গেলে ছোট্ট একটা ঝোপ পেরোলেই গ্রামের বাড়িঘর শুরু। রাস্তার সমস্ত গাছের ফাঁকা দিয়ে কেউ বা কারা যেন এগিয়ে আসছে। ক্ষেতের কোমর সমান ফসলের ফাঁক দিয়ে কারা যেন ওত পেতে বসে আছে। পুকুর থেকে কেউ যেন হাত বাড়িয়ে ধরতে আসছে ওকে। এই তো চলে এসেছি, আলো দেখা যাচ্ছে। এ কি, এত রাতে বাবা এখনো উঠোনে? বাবা স্বপনকে দেখে যেন কিছুটা আশ্বস্ত হলো। যা, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়, কালকে সকালে আবার হাটে যেতে হবে তো। বাবাকে জিজ্ঞাসা করলাম, তুমি কেন এত রাতে জেগে আছো? যা যা, ঘরে যা তো, আমি চললাম শুতে। বাবা উত্তর দিল। পরের দিন সকালে হাটে গিয়ে স্বপন সব জানতে পারল। শুনে তো ওর হাড় হিম হয়ে গেল। গ্রামে নাকি নিশির ডাক শোনা যায়। এতদিন ওরা জানতো ওদের বন্ধু মানে অম্লান গেছে বোধহয় কোথাও ঘুরতে, কিন্তু না, ও নাকি নিরুদ্দেশ। ওর বাড়ির লোক থানায় ডায়েরিও করেছিল। মন্দিরের পূব দিকে যে দিকটায় মাদারি হাট বলে একটা ছোট গ্রাম আছে, অম্লান সে গ্রামেরই ছেলে। ওকে নাকি পাওয়া গেছে জঙ্গলের মধ্যে ডোবায়। কেউ যেন জোর করে ওর ঘাটটা মুটকে ওকে ডোবার কাদায় ডুবিয়ে দিয়েছিল। পোস্টমর্টম রিপোর্টে পাওয়া গেছে জোর করে ওকে কেউ ডুবিয়ে মেরেছে। স্বপন বাড়ি ফিরে আজ খুব মনমরা হয়েছিল। আজ আর ওর কোথাও বেরোতে ইচ্ছা করলো না। পরের দিন ছিল বাজার বন্ধ। সারা দিন বাড়ির কিছু কাজকর্ম করে বিকেলের দিকে যথারীতি ও শিব মন্দিরে গেল আড্ডা মারতে। রাত এখন 9:22। হঠাৎ করে বৃষ্টি আরম্ভ হলো, সাথে বিদ্যুৎও চমকাচ্ছে। বৃষ্টি দেখে তাড়াতাড়ি সব গুটিয়ে যে যার বাড়ির রাস্তায় হাঁটা দিল। স্বপন কিছু দূর চলার পর যেই না ফাঁকা জায়গাটায় আসলো, অমনি ওর গা ছমছম করে উঠল। আজ যেন চারিদিক মৃত্যুর ফাঁদ পেতে কেউ বসে আছে। চারিদিকের গাছপালা ঝোপঝাড় থেকে কারা যেন ওত পেতে বসে আছে সময়ের অপেক্ষায়। সময় সুযোগ বুঝে আজ ওরা যেন স্বপনকে এমনভাবে জাপটে ধরবে যে আজ ওর নিস্তার নেই। একই বৃষ্টি, তার মধ্যে জমজমাট অন্ধকার, তার মধ্যে নিশির ডাক, মাঝে মাঝে বিদ্যুৎ ঝলকে পরিবেশ যেন ভয়াবহ হয়ে উঠেছে। স্বপন যত তাড়াতাড়ি পা বাড়াতে চাইছে ততই যেন ওর পা আড়ষ্ট হয়ে আসছে। কে বা কারা যেন ওকে পেছন থেকে টেনে ধরছে। এ কি,
আমার নাম ধরে কে যেন ডাকলো। না না, আমি ভুল শুনলাম। আবার কে যেন ডাকলো, স্বপন, এই স্বপন, দাঁড়াও আমার জন্য। স্বপন যেন রক্ত শূন্য হয়ে গেল, শরীরের সমস্ত পশম খাড়া হয়ে গেল, শরীর থেকে বয়ে যেতে থাকলো শীতল রক্ত। আজ আর ওর বাড়ি ফেরা হবে না। ও নিশ্চিত আমারও অম্লানের মতোই অবস্থা হবে। তবুও ওর শরীরের সমস্ত শক্তি দিয়ে প্রাণপণে সব অনুকূল অবস্থাকে জয় করে যতটা সম্ভব এগিয়ে যেতে থাকলো। মুখে শুধু ইষ্টদেবতার নাম জপ করতে থাকলো। কিন্তু এবার যেন আরো কাছ থেকে কেউ ডাকলো, স্বপন। আরে, এ তো কোনো মহিলা কণ্ঠস্বর। ও কোনো দিক না তাকিয়ে প্রাণপণে এগোতে থাকলো। তবে ও অনুভব করলো এবং বেশ বুঝতে পারলো ওরা একজন নয়, দুজন মিলে ওকে ফলো করছে। ও যত জোরে এগোতে থাকলো, পিছনের ওরা যেন তত জোরে এগোতে থাকলো। ডাক আরো স্পষ্ট হতে থাকলো। একবার ও ভাবলো দৌড় লাগাই। আবার নিশির ডাকের কথা মনে পড়ে গেল। ও জানে দৌড়ে ওদের হাত থেকে রেহাই পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তবুও ও যতটা সম্ভব জোর বাড়ালো আর মনে মনে ঠিক করলো পুকুরটা পার করেই ঝোপঝাড়ের সামনে দিয়ে ও প্রাণপণে একটা দৌড় লাগাবে। কিন্তু পুকুরের সামনাসামনি যেতেই পেছন থেকে আবার ডাক দিল, স্বপন। এবার ও পেছন ফিরে তাকালো। তাকাতেই ও ভয়ে চিৎকার করে উঠলো। ও দেখলো পেছনে যারা আসছিল তাদের দুজনেরই পা, মানে হাঁটুর নিচ থেকে দুজনেরই কিছু নেই, আর ওরা এভাবেই এগিয়ে আসছে ওর দিকে। ও এই দৃশ্য দেখেই চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে গেল। তারপর ওর কিছু মনে নেই। পরের দিন ও নিজেকে পেল নিজের বিছানায়, কিছুটা ক্লান্ত অবস্থায়। তখন অবশ্য কেউ ঘুম থেকেই ওঠেনি। ওর ডাকাডাকিতে বাবা জেগে গেল এবং বাবার মুখে স্বপন জানতে পারলো ওকে রাত্রিবেলায় বাড়ি নিয়ে আসে ওর স্ত্রী আর ওর ছেলে, প্রায় অচৈতন্য অবস্থায়। ও তখন ছিল এক ঘোরের মধ্যে। ওরা এখন পাশের ঘরে ঘুমোচ্ছে। বাবা ওদের জাগাতে বারণ করলো। স্বপন ডিস্টার্ব করলো না। কিছুক্ষণ বাদে ওর স্ত্রী ঘুম থেকে উঠলো। ও ওর স্ত্রীর মুখে জানতে পারলো রাতে জঙ্গলের রাস্তাতেই ওর স্ত্রী ওর পেছন পেছন বাড়ি ফিরছিল। প্রথমটা ওরা চিনতে পারছিল না বটে, কিন্তু পরে ওরা স্বপনকে চিনতে পারে আর স্বপনের নাম ধরে ডাকতে থাকে। কোথায় ওদের ভয় পাওয়ার কথা আর কোথায় স্বপন ওদেরকে ভয় পেয়ে জোরে হাঁটতে শুরু করলো। শেষ পর্যন্ত যখন স্বপন পেছন ফিরে তাকায় তখন ও দেখে যে ওদের পা নেই। আসলে এত জোরে বৃষ্টি হচ্ছিল যে মাটির দিকটায় প্রায় ধোয়ায় ধোয়ায় ভরে গেছিল, তাই ওদের পা দেখা যাচ্ছিল না। স্বপন সমস্ত কিছু শোনার পর মনে মনে একটু লজ্জাই পাচ্ছিল, কিন্তু কিছু প্রকাশ করলো না। বেশ কিছুদিন পর আবার শোনা গেল গ্রামের এক বাচ্চা রাতে ঘর থেকে উধাও হয়ে গেছে। ওর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। চারিদিক খোঁজ খবর নেওয়া শুরু হলো। পুলিশও এবার খুব তৎপর হলো। অনেক খোঁজাখুঁজি পর ওকে পাওয়া গেল গ্রামেরই এক পরিত্যক্ত কুয়োতে। অম্লানকে যেভাবে মারা হয়েছিল এই বাচ্চাটিকেও সেমভাবে মারা হয়েছে। আজ এতটাই। পরবর্তী পর্ব অন্য একদিন। এই গল্প আমাকে ফোনে শুনিয়েছেন স্বপনবাবু পায়রাডাঙ্গা থেকে। এই ঘটনাটা ওনাদের গ্রামেরই এক ঘটনা, আজ থেকে প্রায় 13 বছর আগের ঘটনা। উনি এলোমেলোভাবে আমাকে ঘটনাটা শুনিয়েছেন এবং আমি যতটা সম্ভব সাজিয়ে আপনাদের পরিবেশন করার চেষ্টা করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি পরবর্তী পর্ব আপনারা শুনতে চান অবশ্যই সেটাও আমাকে কমেন্টস করে জানান। এতক্ষণ গল্প পাঠে ছিল কৌশিক এবং সাউন্ড এবং গ্রাফিক্সে ছিল আবির। আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য এক এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।